রামপুর গ্রামে থাকত এক ছোট্ট পিকু। খেলার নেশায় পিকু সব ভুলে যায়। দুষ্টুমি একটু বেশি করলেও মন থেকে পিকু ছিল খুব ভালো ও সরল। পিকুর বাবা মারা গেছে অনেক দিন আগে। বাড়িতে অসহায় বিধবা মা সরলা লোকের বাড়িতে তাজ না করলে তাদের দুবেলা খাবার জোটে না। থাকার মধ্যে ছিল তাদের একটা গরু আর এই ভিটে মাটি। অনেক কষ্ট করেও তাদের অভাব কাটত না, আর এভাবেই কেটে যাচ্ছিল তাদের দিনগুলো। এত বেলা হয়ে গেল, ছেলেটা যে কোথায় গেল? আমাকে তো এখনই কাজে যেতে হবে, আর ওর স্কুল যাওয়ার সময় তো পেরিয়ে যাচ্ছে। না, ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। আরে, সবাই তো স্কুলে যাচ্ছে, তার মানে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। এক্ষুনি যদি আমি বাড়ি না যাই, যদি স্কুলে যাওয়ার সময় পেরিয়ে যায়, তাহলে মা আমাকে আস্ত রাখবে না। না, তাড়াতাড়ি আমি আগে বাড়ি যাই। এই বলে পিকু জোরে ছোটে বাড়ির দিকে। পিকু সকাল থেকে কিছু খায়নি, আর সরলা পিকু খেতে দিয়ে পরেই কাজে যায়। তাই পিকু আরও জোরে ছুটতে লাগে। বলি, এতক্ষণে সময় হলো মহারাজের বাড়ি ফেরার? বেলা কটা বাজে সে খবর আছে তোর? ও মা, আজ স্কুল যেতে ইচ্ছে করছে না। আজ স্কুল ছুটি করি। স্কুলে যাবি না মানে ভালোই ভালোই শিগগির স্কুলে যা। মা, তোমাকে স্কুল ছুটি করার কথা বললে তুমি এমন রেগে যাও কেন? কিছু বুঝি না। তুই তো সবই জানিস বাবা, আমাদের দিন কত কষ্টে কাটছে। একদিকে আমি লোকের বাড়ি কাজে না গেলে দুবেলা খাবার জোটে না, অন্যদিকে মহাজনের সুদের টাকার ঋণ শোধ করব কি করে, সেই কথা ভেবে ভেবে রাতে ঘুম আসে না। ভেবেছিলাম তুই ভালো করে পড়াশোনা করে আমাদের সব দুঃখ কষ্ট দূর করে দিবি, তাই তোকে এত পড়তে বলি বাবা। আচ্ছা, অনেক হলো, এখন আমি খেতে দিচ্ছি, খেয়ে দে স্কুল যাস। আমি যাই, সময় মতো কাজে না গেলে লোকের কথা শুনতে হবে। এই বলে সরলা পিকুকে খেতে দিয়ে রওনা দিল কাজের উদ্দেশ্যে। পিকু তাড়াতাড়ি খেতে থাকে, কারণ পিকুকেও স্কুলে যেতে হবে। অন্যদিকে সরলা তাদের গরুটাকে নিয়ে যায় যাওয়ার পথে মাঠে বেঁধে দেবে বলে। দূর, ভাল লাগে না। এভাবে কি রোজ রোজ স্কুলে যাওয়া যায়? কতই না মজা হতো যদি আজ স্কুল ছুটি করতে পারতাম। কিন্তু কি করা যাবে, না গেলে তো মা আমাকে আস্ত রাখবে না। না, তাড়াতাড়ি স্কুলে যাই। কিন্তু আমার ব্যাগটা কোথায় গেল? এই টেবিলটাতেই তো রেখেছিলাম, এখানে তো নেই। কোথায় যে খুঁজি এখন ব্যাগটা? অনেক তো খুঁজলাম, কিন্তু ব্যাগটা তো কোথাও পেলাম না। আরে, বাইরে গাছের ডালে ওটা আবার কি? দেখে তো আমার ব্যাগ মনে হচ্ছে, যাই দেখি তো। আরে, এটা তো আমারই ব্যাগ, কিন্তু ব্যাগটা ওখানে গেল কিভাবে? এখন আমি ব্যাগটা কিভাবে গাছ থেকে নিচে নামাবো? কি যে করি এখন? ওই তো একটা পাথর, এটা দিয়ে একটা ঢিল ছুরি, দেখি ব্যাগটা গাছ থেকে পারা যায় কিনা। ব্যাগটা তো নিচে পড়লো না, তবে এটা আবার কি পড়লো? পিকু ছুটে যায় গাছের নিচে, আর সেখানে গিয়ে যা দেখল তাতে তো পিকু একদম অবাক হয়ে যায়। দেখে তো একটা টুপি মনে হচ্ছে। আরে বাহ, টুপিটা খুব সুন্দর তো। এটা আবার কার? একবার পরে দেখি তো। পিকু টুপিটা যেই মাথাতে দেয়, তার একটু পরেই টুপি থেকে একটা উজ্জ্বল আলো জ্বলে ওঠে। তার সাথে একটা অন্যরকম আওয়াজে পিকু ভয় পেয়ে যায়। আরে,
এটা আবার কি হচ্ছে? টুপিটার মধ্যে কিছু একটা হচ্ছে মনে হয়। ঠিক তখনই টুপিটা পিকুর মাথা থেকে উড়ে আকাশে ভাসতে থাকে। পিকু, আমি জাদুর টুপি। তোমার মনের ইচ্ছা আমাকে বলো, আমি পূরণ করব। আচ্ছা, তাই? কিন্তু আমি কিভাবে বিশ্বাস করব তুমি জাদু টুপি? তুমি কি জাদু জানো? পিকু, তুমি যা বলবে আমি নিমেষেই তা করে দেব। তাহলে আমার স্কুল ব্যাগটা গাছ থেকে পেড়ে দাও তো দেখি। এটা তো আমি এক চুটকিতেই করে দেব। আরে, তুমি তো সত্যি জাদু জানো। তবে তুমি এখানে এলে কি করে? আমি অনেক দিন থেকে এই গাছে অভিশপ্ত হয়েছিলাম, আর তুমি আজ আমাকে মুক্ত করেছ। তাই তুমি আমাকে যা বলবে আমি তাই করে দেব। কিন্তু সাবধান, আমি ভুল মানুষের হাতে আর পাপ কাজে আমাকে যেন কখনো ব্যবহার না করা হয়। ঠিক আছে জাদু টুপি, এখন তাহলে আমাকে তুমি তাড়াতাড়ি করে স্কুলে নিয়ে চলো, আমার অনেক দেরি হয়ে গেছে। কিরিং বিড়িং ছু মন্তর। আরে, আমি তো সবার আগেই স্কুলে পৌঁছে গেছি, কেউ এখনো স্কুলেই আসেনি। বাহ জাদু টুপি, তুমি তো দারুণ কাজের জিনিস। ঠিক আছে, এখন স্কুলে যাওয়া যাক। এই বলে পিকু স্কুলের ভেতরে চলে যায়। আর এদিকে দেখতে দেখতে বেলা সকাল থেকে বিকাল হয়ে যায়। আর অন্যদিকে সরলা আজ একটু তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি ফিরছিল, কারণ সরলার শরীর আজ তেমন একটা ভালো না। তখনই হঠাৎ সরলার সামনে পড়ে যায় সেই সুদখোর মহাজন, যার কাছ থেকে সরলার স্বামী টাকা সুদে নিয়েছিল। এই যে সরলা যে, আমি তোমার সাথে দেখা করতে তোমাদের বাড়ি গেছিলাম, তা তোমাকে তো পেলাম না বাড়িতে। ভালোই হলো যে তোমার সাথে রাস্তায় দেখা হয়ে গেল। তা বলছি, আমার টাকাটা কবে দেবে শুনি? আগে মহাজন, আমাদের বাড়ির অবস্থা তো আপনি ভালো করেই জানেন। পিকুর বাবা মারা গেছে 5 বছর হয়ে গেল। যে টাকা নিয়েছে সে তো আর বেঁচে নেই। ওনার যাওয়ার পর থেকে আমাদের সংসারের অবস্থা খুব একটা ভালো নয়। কোনো মতে লোকের বাড়িতে কাজ করে আমাদের মা ছেলের দুবেলা খেতে পাই, আবার কোনোদিন না খেয়েও ঘুমোতে হয়। এমন অবস্থায় আপনার টাকা আমি কিভাবে দেব? আমাকে আরও কিছুদিন সময় দিন। আমি ওসব কিচ্ছু জানি না। অনেক সময় দিয়েছি তোমাদের, তবে আর না। যদি কাল সকালের মধ্যে আমার টাকা আমি না পাই, তাহলে কালই আমি সব লাঠিয়ালদের নিয়ে গিয়ে তোমাদের ভিটে মাটি ছাড়া করব। ভালো হবে যদি বাড়ি গিয়ে ব্যাগপত্র গুছিয়ে রাখো, কারণ কাল গ্রাম ছাড়া ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই। এই বলে মহাজন ওখান থেকে চলে যায়। সরলার আর কোনো অনুরোধ রাখে না সে। আর এদিকে সরলা চিন্তায় পড়ে যায় যে এখন কি হবে। অনেক রাত হয়ে গেছে। পিকু আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, তবে সরলার চোখে ঘুম নেই, আছে তো শুধু দুশ্চিন্তা। হে ভগবান, এ আমাদের কি বিপদ হলো? আমাদের আগে পিছেও কেউ নেই যে আমাদের সাহায্য করবে। আমাদের গরুটা বিক্রি করলেও তো 20,000 টাকা হবে না। তাহলে এখন এত টাকা আমি কোথায় পাবো? আমাদের রক্ষা করো ঠাকুর। পরদিন সকালে সরলা পুকুর থেকে জল আনতে গেছিল, আর বাড়ি এসে দেখে মহাজন কজন লোক নিয়ে তার বাড়িতে হাজির। এই দেখে সরলা ভয় পেয়ে গেল। মহাজন বলে, এই যে সরলা, সকাল সকাল বেশ তো ঘুরে বেড়াচ্ছ। তা এখন বলো যে তুমি নিজে থেকেই ঘর ছাড়বে, নাকি আমার লোকেরা ঘরে গিয়ে সব জিনিসপত্র ঘর থেকে বাইরে ফেলে দেবে? মহাজনের এই কথা শুনে সরলার হাত থেকে জলের বালতিটা মাটিতে পড়ে যায়, আর তার 2 চোখ আর জল ধরে রাখতে পারছিল না। সে কান্না চোখেই মহাজনকে অনেক অনুরোধ করতে থাকে।
দয়া করুন আমাদের ওপর হুজুর, দয়া করুন। এই ভিতে মাটি আমাদের বেঁচে থাকার সেই সম্বল, এসব ছেড়ে আমরা কোথায় যাব? আমাদের মা ছেলেকে যে পথে বসতে হবে, আমরা না খেয়ে মারা যাব। দয়া করে এমনটা করবেন না। তোমরা বেঁচে থাকো না মরে যাও সেটা দেখে আমার তো কোনো লাভ নেই। তুমি কোথায় যাবে না যাবে সেটা আমি কি করে বলবো? পিকু বাইরের চেঁচামেচি শুনে বাইরে চলে আসে। আজ কোথাও খেলতে যায়নি সে, আজ ঘরেই ছিল। বাইরের দৃশ্য দেখে সে তো অবাক, কারণ সরলা পিকুকে এসব ব্যাপারে কিছু বলেনি। এদিকে মহাজন তার লোকেদের বলে, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? যা, সব জিনিসপত্র ঘর থেকে বাইরে ফেলে দে। সরলা নিরুপায় দাঁড়িয়ে, এদিকে মহাজনের সব লোকেরা ঘরের ভেতরে চলে গেল ঘর খালি করতে, আর পিকু এসব থেকে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল চুপচাপ। সে কি করবে বুঝে পাচ্ছিল না। আর তখনই মহাজনের লোকেরা ঘরের সব জিনিস বাইরে ফেলে দিচ্ছিল। এই দেখে পিকু ছুটে যায় সরলার কাছে। পিকু অবাক হয়ে তার মাকে জিজ্ঞাসা করে, ওমা, ওরা এসব কি করছে? আমাদের সব জিনিস ঘরের বাইরে ফেলে দিচ্ছে কেন? আর তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ওদের থামতে বলো। সবই আমাদের পোড়া কপাল রে বাবা। তোর বাবা বেঁচে থাকলে আজ এমন দিন দেখতে হতো না। কেন মা, কি হয়েছে? তোর বাবা বেঁচে থাকতে একদিন খুব বিপদে পড়ে এই মহাজনের কাছে থেকে টাকা সুদে নিয়েছিল। তোর বাবা তো এখন আর বেঁচে নেই, আর সেই টাকা শোধ করার সামর্থ্য আমার নেই। তাই মহাজন আমাদের বাড়ি দখল করে নিচ্ছে। কত টাকা? কিন্তু তা জেনে তুই কি করবি বাবা? আরে তুমি বলো না, কত টাকা? সে অনেক টাকা, সুদে আসলে প্রায় 50,000 হবে। এই শুনে পিকু মনে মনে কি একটা বিড়বিড় করে। তারপর হঠাৎ সে ছুটে যায় ঘরের ভিতরে। কিছুক্ষণ পরেই সে যখন বাইরে এলো, পিকু হাতে কিসের যেন একটা থলি ছিল। মা, এই নাও, এই থলিতে পুরো 50,000 টাকা আছে। এসব দেখে সরলা অবাক হয়ে গেল। কিন্তু এত টাকা তুই পেলি কোথায়? আরে ওসব আমি পরে বলছি তোমাকে, আগে এই টাকাটা দিয়ে ওনাকে বিদায় করো। সরলার কথা না বাড়িয়ে সে মহাজনকে টাকার থলিটা দিয়ে দেয়। এই যাত্রায় সরলা বেঁচে গেল। যদিও সে জানে না পিকু এত টাকা কোথায় পেল, কিন্তু সে খুশি যে মহাজন টাকা শোধ করে সে বাড়িটা বাঁচিয়ে নিল। তবে মহাজন এতে মোটেও খুশি নয়। মহাজন মনে একটা চিন্তার পাহাড় নেমে পড়ে যে এত টাকা ওরা পেল কোথায়। সরলার বাড়ি দখল করার ইচ্ছেটা মহাজনের আর পূরণ হলো না। আচ্ছা বাবা, এখন আমাকে সত্যি করে বলো তো, যে এত টাকা তুই পেলি কোথায়? তুই আবার চুরি টুরি করিসনি তো? আরে না গো মা, আমি চুরি করতে যাব কেন? আসলে ব্যাপারটা হলো যে কাল যখন আমি স্কুলের জন্য রেডি হচ্ছিলাম, পিকু তার মাকে সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলে। আর আজ সকালে যখন আমি টুপিকে জানালাম যে আমাদের টাকা নেই বলে বাড়ি ছাড়তে হবে, তখন টুপিটাই আমাদের সব টাকা দিল। কি বলছিস বাবা, টুপিটা টাকা দিয়েছে? এটাও সম্ভব? বন্ধুরা, সবে তো এই টুপির কেরামতি শুরু, আগে তো আর অনেক কিছু বাকি। আর সেসব দেখতে চাইলে ভিডিওটাকে লাইক করে কমেন্টে পার্ট 2 লিখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো। দেখা হচ্ছে পার্ট 2-তে। তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ।